equals to 2AD 2AD। এখন লক্ষ্য করো, আমি এখানে বলেছিলাম BD ইকুয়াল টু DC। এই যে BD আর DC সমান। তোমরা কি বলতে পারো এই BD ভেক্টর প্লাস DC ভেক্টর ইকুয়াল টু কত হবে? না, BD ভেক্টর প্লাস CD ভেক্টর কত হবে বলতে পারবেন? এই যে দেখো, B এই ভেক্টর আর CD কত হবে? 0। কারণটা কি? কারণ BD ভেক্টর আর DC ভেক্টর কিন্তু দুইটা সমান। এই ভেক্টরটা আর এই ভেক্টরটা সমান, কিন্তু একটা বিপরীত, কারণ BD এবং DC কিন্তু সমান। আমি লিখেছি যেহেতু BDC এর মধ্যে কিন্তু BD ইকুয়াল টু DC, তাহলে BD আর DC যদি সমান হয় তাহলে BD ভেক্টর আর DC ভেক্টর সমান। অর্থাৎ আমরা এখান থেকে, আমি যেটা তোমাদেরকে বলেছিলাম যে BD ভেক্টর ইকুয়াল টু, আমরা BD সমান আমরা বলেছিলাম DC, তাহলে BD ভেক্টর ইকুয়াল টু DC ভেক্টর লিখতে পারি। তাহলে এটাকে তুমি লিখতে পারো BD ভেক্টর ইকুয়াল টু মাইনাস CD ভেক্টর, তার মানে BD ভেক্টর প্লাস CD ভেক্টর ইকুয়াল টু 0, ঠিক কি না? তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো এই AB প্লাস AC ইকুয়াল টু 2AD। ব্র্যাকেটে লিখে দাও, দেখা যাচ্ছে এই লেখাটা? যেহেতু BD ইকুয়াল টু DC, এই যে এখানে লিখেছি, এটা ব্র্যাকেটে লিখে দাও। যেহেতু BD ইকুয়াল টু DC, BD ইকুয়াল টু মাইনাস CD বা BD প্লাস CD ইকুয়ালস টু 0। তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলেছে AB প্লাস AC 2AD। এটা হয়তো ম্যাক্সিমাম 2 মার্কসের কোশ্চেন হিসেবে পরীক্ষায় আসলেও আসতে পারে। এটা একটা বেসিক কনসেপশন ভেক্টরের, যে কোন একটা বাহুর মধ্যবিন্দু যদি D হয় তাহলে AB প্লাস AC সমান 2AD। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। কি বুঝতে পেরেছো? ওকে, এখন এইটার উপর ভিত্তি করে আমি 2 নাম্বারটা প্রমাণ করতে যাচ্ছি। 2 নাম্বারটা, এই একেরই 2 নাম্বার কি প্রমাণটা রয়েছে, আমি সেই প্রমাণটা দিতে যাচ্ছি। এখানে বলেছে এবিসি ত্রিভুজের বিসি সিএ এবং এবি এর মধ্যে বিন্দু ডিইএফ। আচ্ছা, এটা মুছে ফেলি, পর আমি আবার লিখবো। ত্রিভুজের 3টা বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে, এটা মুছে ফেললাম। এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ। এই এ বি সি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, সি বাহুর মধ্যবিন্দু হচ্ছে হলো ই, আর এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে হলো এফ। আমাকে প্রমাণ করতে হবে এডি প্লাস বিই প্লাস সিএফ ইকুয়ালস টু 0। আমি এডিটাকে যোগ করি, অর্থাৎ এডি যে মধ্যমাটা রয়েছে সেই মধ্যমাটাকে আমি যোগ করি, একটা মধ্যমাটা আমি নিলাম। হ্যাঁ, তুমি এটা হচ্ছে 2 নাম্বারটা, 1 এর 2 ত্রিভুজ এ বি সি এর বিসি কমা সিএ এবং এবি বাহু মধ্যবিন্দু যথাক্রমে ডি ই ও এফ। যেহেতু যেহেতু বিসি বাহুর মধ্যবিন্দু ডি, সুতরাং এবি প্লাস
এসি ইকুয়ালস টু 2AD লিখতে পারি কিনা বলো তো? এই মাত্র যে প্রমাণটা আমরা দেখালাম, এবি ভেক্টর প্লাস এসি ভেক্টর ইকুয়ালস টু 2AD ভেক্টর। ঠিক আছে? সূর্য, সূর্য বুঝতে পেরেছো সূর্য? জি স্যার। ওকে, একইভাবে তুমি যদি নাও, এটাকে মনে করো 1 নং, তুমি দেখো বিসি বাহুর এসি বাহুর মধ্যবিন্দু ই, তাহলে যদি আমি এখান থেকে এই বিই কে যোগ করি তাহলে কি লিখতে পারবো বলো তো? এই বিইটা যদি এসির উপর মধ্যম হয় তাহলে একই সূত্র যদি আমি প্রয়োগ করতে চাই তাহলে আমি কি লিখতে পারবো বলো তো? আবার বলো, আবার বলো। না, বি ভেক্টর না। হ্যাঁ, বি এ ভেক্টর, হ্যাঁ বি এ ভেক্টর মানে এই বি এ ভেক্টর যোগ বিসি ভেক্টর ইকুয়ালস টু 2বি ভেক্টর। ঠিক বলেছো তুমি। বি এ ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়ালস টু 2বি ভেক্টর, এটাকে তাহলে ইকুয়েশন নাম্বার 3। এবং যদি আমি এইটাকে যোগ করি, এই সিএফ টাকে যদি যোগ করি তাহলে কি লিখতে পারবো বলো তো? বলো। Good. CA vector plus CB vector equal to 2 into CF vector. এটা কি অর্থাৎ এইদিকে দেখো, এই CA vector আর CB vector আর CA vector equal to 2 CF vector. লক্ষ্য করো, চিত্রের দিকে লক্ষ্য করো। এখানে দেখো এই AB vector আর এইদিকে আমরা আরেকটা ভেক্টর বলেছি এই যে BA vector। এইদিকে BC vector, আবার এইদিকে আরেকটা ভেক্টর রয়েছে হলো CB vector। এইদিকে এসি ভেক্টর, আরেকটা ভেক্টর রয়েছে এদিকে হলো সি এর ভেক্টর। ওকে, এখন তুমি এই তিনটাকে যোগ করে দাও। 1 যোগ 2 যোগ 3 ইমপ্লাইজ কি হবে? এক নাম্বার হচ্ছে হলো এবি প্লাস এসি ভেক্টর প্লাস বিএ প্লাস বিসি ভেক্টর প্লাস সিএ প্লাস সিবি ভেক্টর ইকুয়াল টু 2 এবি ভেক্টর 2 BE vector 2 CF vector 2 CF vector সবগুলোকে আমি যোগ করেছি। এখন দেখো এই AB আর BA কত হবে? যোগফলটা AB আর BA যোগফল 0। অথবা তুমি এইভাবে লিখতে পারো, এই BA ভেক্টরকে লিখতে পারো মাইনাস AB ভেক্টর, একই কথা। AC ভেক্টর আর CA ভেক্টরকে লিখতে পারো মাইনাস AC ভেক্টর। BC ভেক্টর CB ভেক্টরকে লিখতে পারো মাইনাস BC ভেক্টর ইকুয়ালস টু 2 ইনটু AD ভেক্টর প্লাস BE ভেক্টর প্লাস CF ভেক্টর। বাম পাশের দিকে লক্ষ্য করো, বাম পাশে যেগুলো রয়েছে এগুলো সব কেটে যাবে। AB থেকে AB গেলে 0, AC থেকে AC গেলে 0, অর্থাৎ 0 ইকুয়ালস টু আমরা লিখতে পারবো 2 ইনটু AD ভেক্টর প্লাস BE ভেক্টর প্লাস CF ভেক্টর। 2 দিয়ে যদি ভাগ করে দেই তাহলে AD প্লাস BE প্লাস CF ইকুয়ালস টু 0। সহজ না জিনিসটা? হ্যাঁ, বেশ সহজ। কি রবিউল ইসলাম, তুমি কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, আমরা এবার বাকি যেগুলো রয়েছে সেগুলো তুমি করবা। 1 নম্বরে 1 তুমি করবে, 2 করবে, আমি 3 নম্বরে যাচ্ছি, 3 এর 1 এ যাচ্ছি, 3 এর 1। তিনের 1 নাম্বার কি বলেছে তোমার? এ বি সি ডি ই একটি পঞ্চভুজ। পঞ্চভুজ বুঝো তো? যেই ভুজে 5টা বাহু থাকে তাকে বলা হয়
পঞ্চভুজ। এ বি সি ডি ই একটি পঞ্চভুজ। মনে করো এ বি বি সি সি ডি ডি ই, এটা একটা পঞ্চভুজ। এ বি সি ডি ই, 1 2 3 4 5টা বাহু রয়েছে। এই পঞ্চভুজের এবি সমান এ, অর্থাৎ এবি দিকে যে ভেক্টরটা সেটা হচ্ছে এ ভেক্টর, বিসি সমান হচ্ছে হলো বি ভেক্টর, এ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এ বি সি ডি ই একটা পঞ্চভুজ, প্রমাণ করতে হবে এ প্লাস এ সমান এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এটা খুব সহজ একটা প্রমাণ, তুমি একটু লিখে নিতে পারো। এটা হচ্ছে 3 এর 1, এ বি সি ডি ই পঞ্চভুজে পঞ্চভুজে এ বি সমান এ ভেক্টর, বিসি সমান বি ভেক্টর, সিডি সমান সি ভেক্টর এবং ডিই সমান ডি ভেক্টর। দেখো আমি যদি এসিটাকে যোগ করে দিই, এসি কে আমি যদি যোগ করে দেই, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এসি সমান কি হবে, তাহলে এবি প্লাস বিসি সমান এসি লিখা যাবে না? এই দুইটা ভেক্টরের সামেশন হবে এসি, অর্থাৎ আমি লিখতে পারি ত্রিভুজ এ বি সি হতে এসি সমান এবি প্লাস বিসি, বা এসি ইকুয়াল টু আমি লিখতে পারবো এবি ভেক্টর সমান যেটা দেওয়া ছিল আমার এ ভেক্টর আর বিসি সমান দেওয়া ছিল বি ভেক্টর, তাহলে এসি ইকুয়ালস টু হবে এ প্লাস বি। এখন তুমি যদি আবার এদিকে যোগ করো, এদিকে যোগ করো, তাহলে কি হবে? এইদিকে দুইটা ভেক্টর, অর্থাৎ এই এসি ভেক্টর আর সিডি ভেক্টর, এই ভেক্টরগুলোর লব্ধি হবে তিনটা ভেক্টর, দুইটা তিনটা ভেক্টর। তাহলে এখন তুমি লিখতে পারবে ত্রিভুজ এ সি ডি হতে, এসিডি হতে লিখতে পারবে এবি ইকুয়াল টু এসি প্লাস সিডি, এসি প্লাস সি। তো এসি ভেক্টরটা আমি এখানে বের করেছি এ প্লাস বি, আর সিডি ভেক্টরটা সমান দেওয়া আছে হলো সি, অর্থাৎ এডি সমান হচ্ছে হলো তাহলে এ প্লাস বি প্লাস সি। সর্বশেষে আমি যদি ত্রিভুজ এ ডি ই হতে লিখি, তাহলে আমরা লিখতে পারবো এই ভেক্টর ইকুয়াল টু এডি ভেক্টর প্লাস ডি ভেক্টর। লক্ষ্য করো এই দিকে হলো তিনটা ভেক্টর আর এই দিকে একটা ভেক্টর, তাহলে এই চারটা ভেক্টরের দিক হবে কোন দিকে? এই দিক। এই চারটা ভেক্টর এদিকে যাবে, অর্থাৎ তুমি এই সমান লিখতে পারবে এডি প্লাস বি, আর এই হচ্ছে এ প্লাস বি প্লাস সি, আর ডি ভেক্টরটা হচ্ছে ডি ভেক্টর। সুতরাং এ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এই
হচ্ছে তোলা হয়েছে। জি স্যার। এই ধরনের আরেকটা প্রবলেম আমি দেখাচ্ছি, দেখো। যেমন 3 নাম্বার বলেছে ও এ সি ত্রিভুজ, ও এ সি ত্রিভুজ, মনে করো ও এ সি ত্রিভুজের এসি বাহুর মধ্যবিন্দু বি। এই এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে বি, ও এ সমান এ, ও এ সমান হচ্ছে হলো এ ভেক্টর, ও বি সমান হচ্ছে বি ভেক্টর, ও বি সমান হচ্ছে বি ভেক্টর। তাহলে ওসি কে আমার এ এবং বি এর মাধ্যমে বের করতে হবে, ওসি ভেক্টরটাকে আমাদের এ এবং বি এর মাধ্যমে বের করতে হবে, অর্থাৎ ওসি ভেক্টরটাকে এক্সপ্রেস করতে হবে ইন টার্মস অফ এ এন্ড বি। তাহলে আমরা লিখি ত্রিভুজ ও এ সি এর এসি বাহুর মধ্যবিন্দু বি, ওএসি ত্রিভুজে এসি বাহুর মধ্যবিন্দু বি। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এ বি সমান বিসি, অথবা আমরা এটাও লিখতে পারবো, আম, আমরা এটাও লিখতে পারবো এসি সমান, এসি সমান আমরা লিখতে পারবো 2ab। লিখা যাবে না বলতো? এসি সমান 2ab লিখা যাবে না? যেহেতু AC আর বিসি সমান, তাহলে এসি সমান আমরা 2ab লিখতে পারবো। ঠিক আছে, এখন ত্রিভুজ ও এসি হতে, ও এসি হতে আমরা লিখতে পারবো, আমাদেরকে বের করতে হবে ওসি, ওসি বের করতে হবে, তাই না? তাহলে আমি লিখবো ওসি ইকুয়াল টু ও এ ভেক্টর প্লাস এসি ভেক্টর। ঠিক কিনা দেখো তো, এই যে ওসি ভেক্টর ইকুয়াল টু ও এ ভেক্টর প্লাস এসি ভেক্টর, নাকি ভুল হলো? এই ভেক্টরটা ডিরেকশন ও এ প্লাস এসি সমান সমান ওসি, ঠিক আছে? ঠিক আছে না? ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র ও এ প্লাস এসি সমান সমান হচ্ছে হলো ওসি। এখন ও এ ভেক্টরের পরিবর্তে আমি এ ভেক্টর লিখতে পারবো, এসি এর পরিবর্তে আমি লিখতে পারবো 2ab ভেক্টর। এখন দেখো এবি আমরা যদি একটু সাইডে করে দিই, বাকি আবার আবার একটু করে নাও সাইডে, আবার ত্রিভুজ ও এ বি হতে তুমি লিখতে পারবে হলো ও এ প্লাস এবি। দেখো ও এ প্লাস এবি ইকুয়াল টু ও বি ভেক্টর। আমি যদি এই ত্রিভুজটাকে নেই, ও এবি কে নেই, তাহলে আমরা লিখতে পারছি ও এ প্লাস এবি ইকুয়াল টু ও বি। তাহলে তুমি এখান থেকে এবি ভেক্টরটাকে বের করতে পারবে হলো এবি ভেক্টর হবে ও বি মাইনাস ও এ, আর ওবি ভেক্টরটা হচ্ছে হলো ওবি ভেক্টরটা দেওয়া আছে হচ্ছে হলো বি, আর ও এ ভেক্টরটা দেওয়া আছে হলো এ। তার মানে এবি ভেক্টরের পরিবর্তে আমি লিখতে পারছি বি মাইনাস এ। তাহলে এখানে তুমি লিখতে পারবে বি মাইনাস এ, তার মানে এ প্লাস 2b মাইনাস 2a, আর এটা হচ্ছে 2b মাইনাস a ভেক্টর, 2b ভেক্টর মাইনাস a ভেক্টর। হ্যাঁ, হয়েছে? আচ্ছা, আমরা
একটু আলোচনা করছি। দেখো, মনে করো এ একটা ভেক্টর, যেটাকে আমি গত ক্লাসে বলেছিলাম a1i, a2j, a3k। এই ভেক্টরটাকে আমি এইভাবেও লিখতে পারি, a1, a2, a3। এটাকে বলা হয় স্থানাঙ্ক পদ্ধতিতে। যদি আমি ভেক্টরটাকে লিখতে চাই, হ্যাঁ, এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট, জেড কম্পোনেন্ট, অর্থাৎ a1i প্লাস a2j প্লাস a3k, এটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমে আমরা একটা ভেক্টরকে প্রকাশ করতে পারি। মনে করো আর যদি একটা ভেক্টর হয়, মনে করো i x j y k z, এটাকে তুমি লিখতে পারো x y z। ঠিক আছে? আর ও মনে করো মূল বিন্দু, ও এমন একটা বিন্দু মনে করো, হ্যাঁ, তো সেই বিন্দুটা স্থানাঙ্ক যদি 0,0,0 হয়, তাহলে আমরা এখান থেকে ও এ এই ভেক্টরটাকে যদি বের করতে চাই, ও এ ভেক্টর, মনে করো স্থানাঙ্ক অবস্থাও যদি আমি চিন্তা করি, মনে করি এটা অরিজিন, এখানে একটা বিন্দু হচ্ছে হলো এ, যেটা আমি বললাম যে a1 a2 a3। ওকে, তাহলে a1 a2 a3 যদি থাকে আর এটা যদি অরিজিন হয়, তাহলে আমি যদি এই ভেক্টরটা বের করতে চাই, ও এ ভেক্টরটা, এটা যদি মনে করো a1 a2 a3 থাকে, তাহলে আমি যদি এখান থেকে এই ও এ ভেক্টরটাকে বের করতে চাই, তাহলে হবে a1, অর্থাৎ এই যে এখান থেকে a1 - 0 এখানে করে দেখাচ্ছি, এটা হবে হলো a1 - 0 i, বলে a1 * 0 i, a2, আচ্ছা আমি a আর, হ্যাঁ ঠিক আছে, a2 - 0 a, আর a3 - 0 k, অর্থাৎ আমি এটাকে বলতে পারি a1i a2j প্লাস a3k। অর্থাৎ এটা হচ্ছে সেই ভেক্টরটা। এটা যদি একটা বিন্দু হয়, হ্যাঁ, তাহলে স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা একটা ভেক্টরকে যখন বের করতে যাব, যদি দুইটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে আমাদের ওই যে x1 - x2 * i, y1 - y2 * i প্লাস z1 * z2 * i, এইভাবে আমাদেরকে ওই ভেক্টরটা বের করতে হবে। যদি ক্লিয়ার না হয় আমি আরেকটু বলে দিচ্ছি। মনে করো এখানে একটা বিন্দু হচ্ছে, এটা মনে করো x1 x2 x3, আর এখানে মনে করো y1 y2 y3, এটা মনে করো p আর এটা মনে করো q। আমি এই p q ভেক্টরটাকে বের করতে চাই। আচ্ছা, x1, এটা এইভাবে না লিখে আমি অন্যভাবে লিখি x1 y1 z1, আর এটাকে লিখো x2 y2 z2। তাহলে PQ ভেক্টরটা যদি তুমি বের করতে চাও, তাহলে হবে PQ যদি বের করতে চাও x2, হ্যাঁ, PQ যদি বের করতে চাও তাহলে হবে x2 - x1 * i, y2 - y1 * j, z2 - z1 * k। এই যে x2 - x1 * i, y1 y2 - y1 * j প্লাস z2 - z1 * k। এটা হচ্ছে যদি দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকে, তাহলে যদি আমরা সেই ভেক্টরটাকে বের করতে চাই, তাহলে আমরা কিন্তু p q বের করছি, তাহলে x2 আগে। যদি q p বের করতে চাই, তাহলে হবে x1 - x2। এটা মনে রাখতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে এবার আমরা 4 নম্বরে যাই। 4 নম্বরে বলেছে, এটা খুব সহজ একটা ম্যাথ। 4 এর 1 নাম্বারটা, আচ্ছা 1 নাম্বারটা তোমরা করবে, আমি 4 এর 3 নাম্বারটা করছি। 4 এর 3,
এখানে দেওয়া আছে কি দেখো, a 0 1 2, b -1 3 0, -1 3 0, এবং c দেওয়া আছে হলো 1 -1 1, 0 1 2 -1 3 0 1 -1 1। আমাকে বের করতে হবে ab ভেক্টরের মান, ab ভেক্টর ও আমাকে ac ভেক্টরের মান বের করতে হবে। আচ্ছা, এখন দেখো a b c, এটা যদি a বিন্দু হয় তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি দেখো তো? তাহলে আমরা যদি ওটাকে আমরা মূল বিন্দু হিসেবে ধরে নেই, ওটাকে যদি আমি অরিজিন হিসেবে ধরে নেই, হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো, অথবা সরাসরি তুমি ভেক্টর সিস্টেমও লিখে দিতে পারো। আমরা এখান থেকে লিখতে পারবো a ভেক্টর, এভাবে a ভেক্টর ইকুয়াল টু হবে 0i 0i প্লাস j প্লাস 2k, 0i প্লাস j প্লাস 2k। ঠিক একইভাবে বি বিন্দু স্থানাঙ্ক যেহেতু দেওয়া আছে, এটাকে কি এটা বুঝতে পেরেছো? 0i প্লাস j প্লাস 2k কেন হলো? এই যে 0i 1 ইনটু j 2 ইনটু বি ভেক্টরটা হবে হলো কত হবে? বি ভেক্টরটা মাইনাস i 3j প্লাস 0k। আসলে আমরা এটাকে কোন একটা বিন্দু সাপেক্ষ অবস্থান ভেক্টর করি। মনে করো এটা a, এটা b, এটা c, মনে করো এখানে কোথাও রয়েছে ও বিন্দু। তাহলে এই যে আমি a ভেক্টরটা লিখেছি, আসলে এটা কিন্তু হচ্ছে হলো, এটা যদি আমার ও বিন্দু হয়, তাহলে এই ও ভেক্টরটা হচ্ছে কিন্তু আসলে আমার a ভেক্টর, বা এই ও বিটা হবে আমার তখন বি ভেক্টর। আবার চিত্রটা এঁকে নাও, তাহলে তোমাদের আরো সুবিধা হবে। আমি একবারে চিত্রটা এঁকে ফেলো, তাহলে তোমাদের সুবিধা হবে। এই মনে করো এটা দেওয়া, তাহলে সেই ক্ষেত্রে আমরা এ না লিখে যদি এখানে 0 দিয়ে দিই, তাহলে জিনিসটা কিন্তু বেশি সুন্দর হয়। অর্থাৎ অবস্থান ভেক্টর হিসেবে আমি প্রকাশ করছি এখানে ও এ, এটা হচ্ছে ওবি, এবং ওসি সমান হবে তাহলে আই মাইনাস জে প্লাস কে। কি বুঝতে পেরেছো? ওকে, এখন দেখো আমাদের বের করতে হবে কি ভেক্টর বলেছিলাম? এবি, এবি। এখন দেখো তাহলে এবি সমান কি দাঁড়াবে? দুইটা পন্থা আছে। আমি ওবি ত্রিভুজ থেকে ত্রিভুজ সূত্র প্রয়োগ করতে পারি, অথবা এবি সমান আমি লিখতে পারি ওবি মাইনাস ওএ ডিরেক্টলি। এটা আসলে ত্রিভুজ সূত্র থেকে আসছে। কিভাবে আসছে দেখো, তুমি যদি লিখো ও এ প্লাস এ বি ইকুয়াল টু হবে ও, দেখো এই যে ও এ প্লাস এ বি ইকুয়াল টু হবে হলো ওবি। তাহলে এ বি ইকুয়াল টু হচ্ছে ওবি মাইনাস ও এ, ঠিক কি না? তুমি ডিরেক্টলি লিখলে সমস্যা নাই, বুঝবো কিভাবে? এ বি ভেক্টর যখন বের করবো, এদিকে দেখো এ বি ভেক্টর যখন বের করবো তখন হবে বি মাইনাস এ, এই যে ওবি মাইনাস ও। এ বি ভেক্টর যখন বের করবো তখন বি মাইনাস এ, অর্থাৎ ওবি মাইনাস ও এ। তাহলে ওবিটা হচ্ছে আমার কত? ওবিটা হচ্ছে হলো মাইনাস আই প্লাস 3j প্লাস 0k মাইনাস ও এ, ওটা হচ্ছে হলো 0i প্লাস জে প্লাস 2k। তাহলে এবিটা হচ্ছে মাইনাস আই থেকে মাইনাস আই হবে 3j মাইনাস জে, তার মানে 2j, আর 0k মাইনাস 2k, তার মানে মাইনাস 2k।
2k। তাহলে আমরা এখান থেকে ab টা পেয়ে গেলাম, ab ভেক্টর পেলাম। এখন আমাদেরকে ab ভেক্টরের মান বের করতে হবে। সুতরাং মডুলাস অফ ab, i এর সহগ এখানে আছে -1 i, j এর সহগ 2 তার বর্গ, আর k এর সহগ -2 হোল স্কয়ার, 2 দুগুণে 4, 4 4 8 আর 9 ইকুয়ালস টু হচ্ছিল 3। তার মানে ab ভেক্টরটা হচ্ছিল এখানে তাহলে আমাদের ab ভেক্টর হচ্ছে হলো 3। অবস্থান ভেক্টরটা আমি লিখেছি, এগুলো অবস্থান ভেক্টর। এই যে OA OB OC এই তিনটা হচ্ছে কি অবস্থান ভেক্টর। A বিন্দুর অবস্থান ভেক্টর OA, B বিন্দুর অবস্থান ভেক্টর OB। তোমরা ফিজিক্সে শিখেছো অবস্থান ভেক্টর মানে কি কি বলতে পারো? অবস্থান ভেক্টর কাকে বলে? হ্যাঁ, কোন একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে, এখানে বলতে মূল বিন্দুর সাপেক্ষে আমরা অবস্থান ভেক্টরকে বুঝিয়ে থাকি। ঠিক আছে, অরিজিন সাপেক্ষে। তাহলে এটি হয়ে গেল। আর কি বের করতে বলেছে? এসি। এসি ভেক্টরটা কি হবে তাহলে বলো তো? কোনটা থেকে আমি কোনটা বিয়োগ করব এসি এর জন্য? সি মাইনাস এ। আর কোন কোন বইতে এইভাবে লিখে দেখো সি মাইনাস এ, তবে আমি বলবো এইভাবে না লিখে ও সি মাইনাস ও এ। ঠিক আছে, অবস্থান ভেক্টর হিসেবে লিখবো। তাহলে ও সি টা হচ্ছে হলো আমার আই মাইনাস জে প্লাস কে মাইনাস ও এ। ও এ হচ্ছে হলো 0i প্লাস জে প্লাস 2k। হয়েছে, তোলা হয়েছে। আমরা এখান থেকে আরেকটা প্রবলেমে যাচ্ছি, সেটা হচ্ছে হলো 5। হ্যাঁ বলো।
বলেছে মূল বিন্দু ও সাপেক্ষে, দেখো 5, এখানেও দুইটা বিন্দু দেওয়া আছে। এই একটা বিন্দু, সেটা হচ্ছে হলো 2 3 -6, এবং বি আর একটা বিন্দু দেওয়া আছে 2 2 1। ও এ এবং ও বি এর মধ্যবর্তী কোণ বের করতে বলেছে। এটা ও, এটা এ, এটা বি। এই বিন্দু স্থানাঙ্ক দেওয়া ছিল 2 3 -6, বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া ছিল 2 2 1। এই ওয়ে ভেক্টর এবং ওই ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলেছে। ধরো মধ্যবর্তী কোণ হচ্ছিল থিটা। ওয়ে এবং ওই ভেক্টরের মধ্যবর্তী কোণ ধরো হচ্ছিল থিটা। দেখতে পাচ্ছ? এখান থেকে দেখো, তাহলে আমরা যদি মূল বিন্দু সাপেক্ষে নেই, তাহলে ও এ অর্থাৎ এই বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে হলো ও এ। ও এ ভেক্টরটা কত হবে বলো তো দেখি? এবং ও বি 2i 2j প্লাস k। ও এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হলে, ও এ এবং ওবি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হলে আমরা কি বলেছিলাম মনে আছে তোমাদের? cos থিটা ইকুয়াল টু কত? ও এ ভেক্টর ডট ওবি ভেক্টর ডিভাইডেড বাই ও এ ভেক্টরের মান এবং ওবি ভেক্টরের মান, ঠিক কি না? জি স্যার। আচ্ছা, তাহলে ও এ ভেক্টরটা হচ্ছে হলো 2i 3j -6k। ডট ডট চিহ্ন দিতে হবে, আমি বারবারই বলছি। ডট চিহ্ন না দিলে কিন্তু এটা ভুল হবে। ওবি হচ্ছে 2i প্লাস 2j প্লাস k ডিভাইডেড বাই, আমরা কোন একটা ভেক্টরের দৈর্ঘ্য নির্ণয় করা শিখেছিলাম, i এর সহগের বর্গ, j এর সহগের বর্গ প্লাস k এর সহগের বর্গ ইনটু ওবি ভেক্টরের ক্ষেত্রে i এর সহগ 2, j এর সহগ 2, k এর সহগ 1। আমি একটু ডান পাশে দেখাচ্ছি তোমাদের। ডট গুণন কি তোমরা জানো সবাই নিশ্চয়ই? গতকালকে আমি দেখিয়েছিলাম না, a ডট b সমান কত? i এর সাথে i এর সহগ, j এর সাথে j এর সহগ, k এর সাথে কি k এর সহগ। তাহলে এখান থেকে তুমি লিখতে পারবে হলো cos থিটা ইকুয়াল টু, দেখো এখানে কত হবে বলো তো? 2 ইনটু 2 কত? 4। 2 ইনটু 3 6। 1 ইনটু -6 -6। কি বুঝতে পারছো সবাই এটা? আর নিচে কত আসবে? 6 6 36, 40 49 রুট ওভার 49, 4 4 8 আর 1 9 রুট ওভার 9। তাহলে হচ্ছে 4 ডিভাইডেড বাই 7 ইনটু 3, অর্থাৎ 4/21। তাহলে থিটা ইকুয়াল টু হবে cos ইনভার্স 4/21, অর্থাৎ ওএ এবং ওবি ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে cos ইনভার্স 4/21।
তোমরা কি এই ডট গুলোটা বুঝতে পেরেছো? 4 + 6 - 6 কিভাবে আসলো? রবিও তুমি বুঝতে পেরেছো? জি স্যার, ডট গুণন বুঝছি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করে ফেললাম। আমি একই জাতীয় প্রবলেম রিপিট করব না, হ্যাঁ, নতুন প্রবলেম যেগুলো আছে সেগুলি করাবো। আচ্ছা, তাহলে এই 4 নম্বরে তোমাদের আর সমস্যা হওয়ার কথা না, 4 নম্বর পর্যন্ত পারবে। যদি কোনটা সমস্যা হয় সেটা আমাকে জানাবে। 5 5 এর 1 5 এর 1 1 2 3 প্রত্যেকটা একই টেবিল ম্যাপ। 1 নম্বরে বলেছে ত্রিভুজের অবস্থান ভেক্টর দেওয়া আছে, দেখাও যে বিন্দু দুটি একটি সমবাহু ত্রিভুজ গঠন করে। সমবাহু ত্রিভুজ কাকে বলে? তাহলে তুমি এখানে ধরে নাও এভাবে, ধরি ধরি বিন্দু তিনটির অবস্থান ভেক্টর, প্রথমটাকে তুমি মনে করো এ, ও এ, ও এ যেটা আছে তোমার হলো I প্লাস 2j প্লাস 3k, একটা ও এ, আর একটা হচ্ছে ওবি হচ্ছে হলো I প্লাস 2j প্লাস 3k, ওবি হচ্ছে মাইনাস I মাইনাস জে প্লাস 8k, এবং ওসি আরেকটা ভেক্টর যেটা মনে করো মাইনাস 4i প্লাস 4j প্লাস 6k। তোমাকে প্রমাণ করতে হবে যে এই তিনটা বিন্দু আর বা এই তিনটা ভেক্টর একটা সমবাহু ত্রিভুজ উৎপন্ন করে। সমবাহু ত্রিভুজ উৎপন্ন করে, এটা মনে করো একটা ত্রিভুজ, এরকম একটা ত্রিভুজ, ও একটা বিন্দু আছে বাইরে কোথাও, এটাকে তুমি মনে করো এ, এটা মনে করো বি, এটা মনে করো সি। তাহলে আমাদের কি করতে হবে? এ বি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এ বি বাহুর দৈর্ঘ্য সমান প্রমাণ করতে হবে বিসি বাহুর দৈর্ঘ্য সমান প্রমাণ করতে হবে সি এ বাহুর দৈর্ঘ্য। তাহলে তো আমরা বলতে পারবো সমবাহু ত্রিভুজ, নাকি? তাহলে এখান থেকে তুমি যদি এ বি বের করতে চাও তাহলে কি হবে বলো তো? এ বি সমান কি হবে? ওবি মাইনাস ওএ, ওবি মাইনাস ওএ, তার মানে মাইনাস আই মাইনাস জে প্লাস 8k মাইনাস ওএ হচ্ছে হলো আই প্লাস 2j প্লাস 3k। তাহলে তুমি পাবো মাইনাস আই মানে মাইনাস 2i মাইনাস জে মাইনাস 2j মাইনাস 3j, 8k মাইনাস 3k, তার মানে হচ্ছে হলো 5k। সুতরাং এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 3 হোল স্কোয়ার 5 স্কোয়ার। তাহলে 2 দুগুণে 4, 9 আর 4 13, 13 আর 25 কত হয়? 48 টা কি? 48, 48 কে আমরা লিখতে পারি 3 ষোলো 48। না, কত হবে? 38 হবে। আর জি 38, স্যার, হ্যাঁ থ্যাংক ঠিক ইউ। আছে। হ্যাঁ 38, থ্যাংক ইউ, 38। তো রাখো, এটা আমরা 38 লিখে দিই। বাকি বাহুগুলোর দৈর্ঘ্য কি আমরা বের করতে পারবো কিনা বলো তো? আচ্ছা, বিসি টা বের করে দেখি। বিসি কত হবে? বিসি বিসি হবে ওসি মাইনাস ওবি। ওবি। হবে ওসি মাইনাস ওবি, বের করো তো। বিসি টা কত হয়? ওসি হচ্ছে হলো মাইনাস 4i 4j প্লাস 6k
মাইনাস ওবি হচ্ছে হলো মাইনাস আই মাইনাস জে প্লাস 8k মাইনাস 4i প্লাস আই মাইনাস 3i 4j প্লাস জে প্লাস 5j আর 6 থেকে 8 গেলে মাইনাস 2k 3 5 2 3 5 ঠিক আছে। সুতরাং মডুলাস অফ বিসি ইকুয়াল টু হবে মাইনাস 3 হোল স্কয়ার প্লাস 5 স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার 25 29 আর 9 38। অনুরূপ ভাবে তুমি সি এটাও বের করবা। অনুরূপ ভাবে সি এ ইকুয়াল টু সবগুলো বের করে দেখাতে হবে। অনুরূপ ভাবে পরীক্ষা হলে লিখলে হবে না, বের করে দেখাতে হবে। সি এ ইকুয়াল টু রুট ওভার অফ 38। তারপর লিখবে যেহেতু এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিএ, সুতরাং প্রদত্ত ভেক্টর তিনটি একটি সমবাহু ত্রিভুজ গঠন করে। সুতরাং প্রদত্ত ভেক্টর তিনটি একটি সমবাহু ত্রিভুজ গঠন করে। আচ্ছা, এই কোশ্চেনটাকে যদি আমার বলতো যে প্রমাণ করো যে এই ভেক্টর তিনটি একটি সমকোণী ত্রিভুজ গঠন করে, তাহলে আমরা কি করতাম বলতো? কি রবিউল বলতো, সমকোণী ত্রিভুজ হলে আমরা কি করতাম এটাকে? জি স্যার। সমকোণী যদি বলতো যে এই বিন্দু তিনটি একটি সমকোণী ত্রিভুজ গঠন করে, তাহলে আমরা কি করতাম? স্যার দুইটা যোগ করতাম আর আরেকটার সাথে অ্যান্সার মিললে। সমকোণী ত্রিভুজ যদি আমাকে বের করতে বলে, তাহলে আমাকে যে কোনো একটা বাহুর বর্গ অন্য দুটা বাহুর বর্গের যোগফলের সমান দেখাতে হবে। জি স্যার। দেখাতে হবে এবং ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি এটা প্রমাণ করতে হবে। অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করতে হবে। পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করলে হয়ে যাবে যে কোনো একটা বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টি অপর দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান যদি প্রমাণ করতে পারো, তাহলে হয়ে যাবে। বুঝতে পেরেছো? জি স্যার। যেমন তুমি দেখো, তোমার বইতে 3 নাম্বারটা দেওয়া আছে, দেখাও যে ভেক্টরগুলি একটি সমকোণী ত্রিভুজ গঠন করে। অর্থাৎ এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর যে কোনো দুইটা ভেক্টরের মানের বর্গের যোগফল আর তৃতীয় ভেক্টরের মানের বর্গের সমান যদি হয়, তাহলে আমরা বলবো যে এটা একটা সমকোণী ত্রিভুজ গঠন করে। পারবে তো? আচ্ছা, আমরা এবার যাচ্ছি হলো 6 নাম্বারে, নাম্বার 6। 6 নাম্বার হচ্ছে হলো একই টাইপের ম্যাথ। সবগুলো একই টাইপের ম্যাথ। আমি 1 নাম্বারটাই করছি, 6 এর 1। p ইকুয়াল টু p ভেক্টর দেওয়া আছে হলো 3i প্লাস 2j মাইনাস 2k এবং q ইকুয়াল টু দেওয়া আছে মাইনাস i প্লাস j মাইনাস 4k। p ও q এর লব্ধি ভেক্টরের সমান্তরাল
একক ভেক্টর, এটা হচ্ছে প্রথম হলো লব্ধি ভেক্টর বের করবো। পি এবং কিউ এই দুইটা ভেক্টর লব্ধি ভেক্টর কত হবে বলো তো? পি এবং কিউ, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এটা হচ্ছে লব্ধি ভেক্টর। আর যদি একক ভেক্টর বের করতে হবে তাহলে কি করতে হবে? পি প্লাস মডুলাস অফ পি দিয়ে ভাগ করতে হবে। তাহলে কোশ্চেনটা হচ্ছে এখানে আমাদের যদি লব্ধি ভেক্টরের একক ভেক্টর বের করতে বলে তাহলেও এই কাজ করতে হবে, আর যদি লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর বের করতে বলে তাহলে একই কাজই করতে হবে। তাহলে ব্যাপারটা হচ্ছে পি প্লাস কিউ ডিভাইডেড বাই মডুলাস অফ পি প্লাস কিউ। ইচ্ছা করলে তুমি এই জায়গাটা একক ভেক্টরের চিহ্ন দিয়ে দিতে পারো থিটা। এখন তাহলে কি দাঁড়াবে? পি প্লাস কিউ 3i 2j মাইনাস 2k প্লাস কিউ, কিউ হচ্ছে মাইনাস আই প্লাস জে মাইনাস 4k ডিভাইডেড বাই পি প্লাস কিউ এর। আচ্ছা আগে এটা বের করে নিতে হবে তাই না, যোগফলটা আগে বের করে নিতে হবে। আচ্ছা দেখো নিচেরটা লিখে দিলাম, যে দুইটাকে আবার লিখতে হবে না। আচ্ছা যাক লিখি তাহলে 3i প্লাস অন্য জায়গায় আমরা যোগটা করে নিলে হতো একবারে। আর কিউ হচ্ছে হলো আমার মাইনাস আই প্লাস জে মাইনাস 4k। তাহলে কত হচ্ছে জানো? 3 থেকে 1 গেলে হচ্ছে হলো 2i ওয়াই প্লাস জে হচ্ছে 3j মাইনাস 2k মাইনাস 4k মাইনাস 6k ডিভাইডেড বাই 2i প্লাস 3j মাইনাস 6k ইকুয়াল টু নিচে হবে তাহলে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার মাইনাস 6 হোল স্কয়ার, এখানে হচ্ছে 2i প্লাস 3j মাইনাস 6k। কত 36 আর 40 49, তার মানে হবে 1/7 ইনটু 2i প্লাস 3j মাইনাস 6k। এটা হচ্ছে সেই একক ভেক্টর। অথবা 2/7 প্লাস 3/7 মাইনাস 6/7 তুমি লিখতে পারো এটা। তাহলে লব্ধি ভেক্টরের একক ভেক্টর আর লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর একই কথা। ঠিক আছে? সাত নাম্বার তো আমি করেছি, এ এবং বি ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করেছিলাম না একটা? ওএ জি এবং স্যার কোন ওবি মিলে একটা পাঠাইছেন স্যার। ওএ এবং ওবি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করেছিলাম, সেটা ছিল আমরা কত নাম্বার দিলাম? 4 এর 5 নাম্বার ছিল। আচ্ছা আমি দেখি এখানে নতুন কোনো প্রবলেম আছে নাকি। হ্যাঁ 3 নাম্বার 7 এর 3, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। 7 এর 3 দেখো কোশ্চেনটা বলেছে 2i মাইনাস জে প্লাস 2k ভেক্টরটি অক্ষরদ্বয়ের সাথে যে কোণ উৎপন্ন করে। তিনটা অক্ষরদ্বয়ের সাথে একটা ভেক্টর তিনটা অক্ষের সাথে, তুমি মনে করো এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা z অক্ষ, আর এইদিকে হয়তো কোথাও একটা ভেক্টর রয়েছে। যে কোনো একটা ভেক্টর মনে করো এখানে একটা ভেক্টর রয়েছে, সেই ভেক্টরটা হচ্ছে তুমি মনে করো কত সেটা 2i মাইনাস জে প্লাস 2k। 2i মাইনাস জে প্লাস 2k এটা একটা ভেক্টর। এই ভেক্টরটা x অক্ষের সাথে y অক্ষের সাথে এবং z অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করেছে সেটা আমাকে বের করতে হবে। এটা যদি আমি এভাবে বর্ধিত করে দেই তাহলে এটা y অক্ষের সাথে কোণ উৎপন্ন করবে, x অক্ষের সাথে সব অক্ষের সাথে এটা কোণ উৎপন্ন করবে। আমি এটা একটা রাফ তোমাদের বোঝানোর জন্য দিয়েছি। তাহলে আমি লিখি, মনে করি এটা হচ্ছে কত 7 এর 3।
ধরি এটা নাম দিয়ে দেও এ, মনে করো এ বললাম, মনে করি a ইকুয়াল টু 2i মাইনাস জে প্লাস 2k ভেক্টরটি x y ও z তিনটে অক্ষের সাথে উৎপন্ন করেছে। x y z অক্ষের সাথে সাথে যথাক্রমে আলফা বিটা ও গামা কোণ উৎপন্ন করে। তাহলে এক্স অক্ষ বরাবর যে ভেক্টরটা, সেই ভেক্টরটা কত বলতো দেখি। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কত i, y অক্ষ বরাবর ভেক্টরটা হচ্ছে হলো j, z অক্ষ বরাবর ভেক্টরটা হচ্ছে k, আর এটাকে আমি ধরেছি হলো a ভেক্টর নাম দিয়েছি এটা a। তাহলে আমি যদি এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাকে যদি আমি আলফা ধরি, তাহলে আমি কি লিখতে পারবো? তাহলে আমি কি লিখতে পারবো? cos আলফা ইকুয়াল টু কত হবে? a ভেক্টর ডট কত, a ভেক্টরের সাথে কোন ভেক্টর ডট গুণ হবে? x অক্ষের সাথে হলো i, এই জন্য i এর ডট গুণ হবে a ডট i। নিচে হবে মডুলাস অফ a মডুলাস অফ i। কি বুঝতে পেরেছো? দেখো দুইটা ভেক্টর। আচ্ছা এটাকে যদি আমি এখানে মনে করে ধরলাম এই যেটাই, তাহলে এটা যদি আমি বাড়িয়ে দিই তাহলে x অক্ষের সাথে যে কোণ উৎপন্ন হচ্ছে সেই কোণটা কত বলেছি? আলফা। তাহলে এই ভেক্টরটা হচ্ছে হলো a ভেক্টর, আর এই দিকে ভেক্টরটা হচ্ছে হলো i। তাহলে এই a এবং i এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার জন্য আমরা কোন সূত্রে যাব? a dot i divided by modulus of a modulus of i, cos theta equal to a dot b by modulus of a into modulus of b। বুঝতে পেরেছো? তাহলে এখন দেখো a মানে হচ্ছে 2i minus j plus 2k dot i, আর নিচে হবে হলো root over of 2 square minus 1 square plus 2 square। আর i ভেক্টরের জন্য কত হবে বলো তো? শুধু i এর জন্য কত হবে? i এর সহগ কত? 1, তার মানে 1 স্কয়ার। উপরে কত হবে বলো তো? এই যে দেখো i ডট i ইকুয়াল টু কত? i 1 তার মানে 2 মাইনাস a ডট i কত? 0, k zero, ডট zero, i কত? zero, 0, তার মানে শুধুমাত্র উপরে 2 থাকবে, আর এখানে 2 দুগুণে 4, 4 4 8 আর এটা 9, তার মানে 3 থাকবে। সুতরাং আলফা ইকুয়াল টু হবে cos ইনভার্স 2/3, অর্থাৎ x অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করবে সেটা হচ্ছে cos ইনভার্স 2/3। এটা একটা এমসিকিউ প্রশ্ন আসতে পারে। আচ্ছা এখন আমি যদি বলি y অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে, এটার সাথে দেখে কি চট করে বলা যাবে এটা কত? y অক্ষের সাথে y অক্ষের cos ইনভার্স মাইনাস 1/3, z অক্ষের সাথে cos ইনভার্স 2/3। দেখছো এটা কিন্তু এমসিকিউ তে পরীক্ষা আসতে পারে, কারণ x অক্ষের সাথে হলে i এর সাথে ডট গুণ, y অক্ষের সাথে হলে j এর সাথে, আর z অক্ষের সাথে k এর সাথে। তাহলে তুমি এখন cos বিটা বের করে ফেলো, যেহেতু আমাকে জাম্প করতে বলেছে। আমি এখান থেকে cos আলফা না দিয়ে cos বিটা বের করি। তাহলে cos বিটা বের করলে এখানে শুধুমাত্র আমার j হবে, আর এখানে শুধুমাত্র আমার j হবে। তার মানে এখানে শুধুমাত্র আমার হবে হলো j, মাইনাস তাহলে এখানে j হবে থাকবে 1, তার মানে j ইনটু j, তার মানে এখানে হবে আমার মাইনাস -1, cos ইনভার্স হবে -1/3, 3। অর্থাৎ y অক্ষের সাথে উৎপন্ন কোণ হবে cos ইনভার্স -1/3।
কি লিখেছ? এরপরে যাও গামাতে। গামা হলে কত হবে? এ ডট কে, কে কে মানে এখানে হবে 2, স্যার 2 বাই তার মানে তখন গামা ইকুয়াল টু হবে cos ইনভার্স 2 বাস। তাহলে যে কোনো ভেক্টর যদি x অক্ষের সাথে কোণ উৎপন্ন করতে বলে তাহলে i এর সহগ যেটা থাকবে তার গুণ হবে, হ্যাঁ, আর y অক্ষের সাথে j এর সহগ, আর z অক্ষের সাথে হলে k এর সহগ দিয়ে আমাদের গুণ করতে হবে। হয়েছে? তোলা হয়েছে? আমরা আজকে এই পর্যন্তই রাখবো। এই 7 পর্যন্ত তোমাদের জন্য বাড়ির কাজ। 7 পর্যন্ত বাড়ির কাজ আমরা নেক্সট ক্লাসে 8 নম্বর থেকে করব অন্য প্রবলেম নিয়ে। 7 পর্যন্ত বাড়ির কাজ করবে, তার মানে নেক্সট পড়া হবে আমাদের, আজকে হলো কি বার? সোমবার। কালকেই তো না? ওকে, কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।